আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি দ্য ভ্যারাইটি অফ ডিমান্ড কার্ভস। গত লেকচারে আমরা দেখেছি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বলতে কি বোঝায় এবং নিউমেরিক্যালি সেটার মেজারমেন্ট কিভাবে করা হয়। আজকে আমরা দেখব যে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ডের যে ভ্যালু আছে সেই ভ্যালুর উপর ডিপেন্ড করে ডিমান্ড কার্ভটা কিভাবে চেঞ্জ হয়, কখন স্টিপার হবে এবং কখন ফ্ল্যাটার হবে, কখন হরাইজন্টাল এবং কখন ভার্টিক্যাল হবে ডিমান্ড কার্ভ, আমরা সেটা দেখব। এবং আমরা এখানে প্রত্যেকটা পার্সেন্টেজ বের করার ক্ষেত্রে যেটা আমরা গত লেকচারে দেখেছি যে আমরা অলওয়েজ পার্সেন্টেজ চেঞ্জ বের করার ক্ষেত্রে মিড পয়েন্ট মেথডটাই ইউজ করব। সো ফার্স্টে আমরা এ গ্রাফে আসি, যেখানে আমরা দেখতে পাচ্ছি পারফেক্টলি ইন ইলাস্টিক একটা ডিমান্ড কার্ভ এবং এখানে বলা হচ্ছে ইলাস্টিসিটি ইকুয়ালস টু 0। এর মানে হচ্ছে যখনই আমাদের ইলাস্টিসিটির মান আসবে 0, আমরা তো প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বের করতে পারি, তাই না? আমরা গত লেকচারে শিখেছি কিভাবে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বের করতে হয়। এখন যখন আমরা বের করে দেখব মানটা যে 0 আসবে, 0 আসলে আমরা বুঝবো যে সেই গুডের ক্ষেত্রে সেই গুডের ডিমান্ডটা হবে হচ্ছে ইনইলাস্টিক, শুধু ইনইলাস্টিক না, পারফেক্টলি ইনইলাস্টিক হবে। এবং পারফেক্টলি ইনইলাস্টিক বলতে কি বোঝাচ্ছে? পারফেক্টলি ইনইলাস্টিক বলতে বোঝাচ্ছে যে প্রাইস যদি বাড়েও তবুও ডিমান্ডের কোনো চেঞ্জ হবে না। নর্মালি কি হওয়ার কথা যে প্রাইস বাড়লে ডিমান্ড কমার কথা, বাট যেহেতু ইনইলাস্টিক ডিমান্ড এবং পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড আমরা প্রমাণ পেয়েছি, নিউমেরিক্যাল মেজারমেন্টটা করে 0 পেয়েছি, আমরা ইলাস্টিসিটি ইকুয়ালস টু 0 পেয়েছি, তাই আমরা বলতে পারি যে প্রদত্ত গুডের ক্ষেত্রে ডিমান্ড হবে হচ্ছে পারফেক্টলি ইনইলাস্টিক এবং এই পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ডের ক্ষেত্রে ডিমান্ড কার্ভ হবে হচ্ছে ভার্টিক্যাল একটা ডিমান্ড কার্ভ। আমরা গ্রাফটা দেখলেই বুঝবো, যখন প্রাইস ছিল 4 থেকে 4-এ যতটুকু পরিমাণ ডিমান্ড ছিল, যেই পরিমাণে কোয়ান্টিটি অফ ডিমান্ড ছিল, যখন প্রাইস 4 থেকে বেড়ে $5 হয়েছে তখনও ডিমান্ড কিন্তু কোয়ান্টিটি অফ ডিমান্ড 100ই আছে। সুতরাং কোয়ান্টিটি অফ ডিমান্ড আনচেঞ্জড অবস্থায় আছে। তাই আমরা বলতে পারি যখন আমাদের প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইকুয়ালস টু 0 আসবে, আমরা বলবো যে সেই গুডটা হচ্ছে পারফেক্টলি, সেই গুডের ডিমান্ড হচ্ছে পারফেক্টলি ইনইলাস্টিক ডিমান্ড এবং এই গুডের ক্ষেত্রে ডিমান্ড কার্ভ হবে হচ্ছে ভার্টিক্যাল। এখন আমরা বি গ্রাফটাতে আসি। বি গ্রাফে আমরা দেখতে পাচ্ছি ইনইলাস্টিক ডিমান্ড। আমরা কখন একটা গুডের ডিমান্ডকে ইনইলাস্টিক ডিমান্ড বলবো? যখন আমরা যে ইলাস্টিসিটিটা বের করলাম সেই ইলাস্টিসিটির ভ্যালু যখন 1-এর থেকে কম হবে, ইলাস্টিসিটির ভ্যালু যখন লেস দ্যান 1 হবে, তখন আমরা বলবো প্রদত্ত গুডের ক্ষেত্রে ডিমান্ডটা হচ্ছে ইনইলাস্টিক ডিমান্ড। এবং এই ইনইলাস্টিক ডিমান্ডের ক্ষেত্রে আমার ডিমান্ড কার্ভটা কিরকম হবে? আমার ডিমান্ড কার্ভটা হবে হচ্ছে, আমরা যদি একটু ভালো করে ডিমান্ড কার্ভের দিকে তাকাই তাহলে বুঝতে পারবো ডিমান্ড কার্ভটা কিন্তু স্টিপার, কিছুটা স্টিপার বা খাড়া। ফ্ল্যাটার মানে হচ্ছে সমতলের দিকে, আর স্টিপার মানে হচ্ছে একটু খাড়া। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ডিমান্ড কার্ভটা কিন্তু স্টিপারই দেখা যাচ্ছে। আমরা দেখি যখন প্রাইস ছিল $4 তখন কোয়ান্টিটি অফ ডিমান্ড হচ্ছে 100 এবং যখন প্রাইস হচ্ছে $5 মানে $1 বেড়েছে, তখন আমাদের কোয়ান্টিটি অফ ডিমান্ড হচ্ছে কত? 90। মানে কোয়ান্টিটি আগের থেকে কিন্তু কোয়ান্টিটি অফ ডিমান্ড কমেছে, বাট কতটুকু কমেছে? আমরা গত লেকচারে পার্সেন্টেজ মিড পয়েন্টের মাধ্যমে পার্সেন্টেজ বের করা শিখেছি। সো আমরা সেই মিড পয়েন্ট মেথড দিয়ে বের করে বলতে পারি যে আমাদের প্রাইস বেড়েছে 22% এবং কোয়ান্টিটি অফ ডিমান্ড কমেছে 11%। মানে প্রাইস বেড়েছে 22% বাট কমেছে মাত্র 11%। সো আমরা বলতে পারি এই ক্ষেত্রে ইনইলাস্টিক ডিমান্ড। এক্ষেত্রেও কিন্তু কনজিউমার আসলে খুব বেশি প্রাইস বাড়ার পরেও ওই গুডের ডিমান্ড কিন্তু খুব বেশি কমাচ্ছে না, সামান্য কিছু কমাচ্ছে, খুব বেশি কিন্তু কমাচ্ছে না, কারণ প্রাইস বেড়েছে 22% আর আমার কোয়ান্টিটি অফ ডিমান্ড কমেছে মাত্র 11%। তাই আমরা বলছি যে এই গুডটার ক্ষেত্রে ডিমান্ড হচ্ছে ইনইলাস্টিক ডিমান্ড। এবং আমরা যে হচ্ছে ফর্মুলা পড়েছি, কোয়ান্টিটি অফ ডিমান্ড পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি অফ ডিমান্ড ডিভাইডেড বাই হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, সেটা দিয়ে যখন আমরা ইলাস্টিসিটিটা বের করি, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড বের করি, তখন যখন আমরা দেখি 1-এর থেকে ছোট আসছে ইলাস্টিসিটির মানটা, তখন আমরা বলছি প্রদত্ত গুডের ডিমান্ড হচ্ছে ইনইলাস্টিক ডিমান্ড এবং এই ক্ষেত্রে ডিমান্ড কার্ভ হবে হচ্ছে স্টিপার। এখন আমরা আসি, যদি
যদি সেই গুডের ডিমান্ডটা ইউনিট ইলাস্টিক হয় তখন ডিমান্ড কার্ভ কেমন হবে, বা ইউনিট ইলাস্টিক আমি কখন একটা গুডের ডিমান্ডকে বলবো যে এটা একটা ইউনিট ইলাস্টিক ডিমান্ড। এই গুডের ডিমান্ডটা আমরা একটা গুডের ডিমান্ডকে তখনই ইউনিট ইলাস্টিক ডিমান্ড বলতে পারবো যখন আমাদের ইলাস্টিসিটি ইকুয়ালস টু 1 আসবে। কত আসবে? ইলাস্টিসিটি ইকুয়ালস টু যখন 1 আসবে তখন আমরা বলতে পারি যে আমাদের ওই গুডের ডিমান্ডটা হচ্ছে ইউনিট ইলাস্টিক। আমরা যদি আমাদের এই গ্রাফটার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যখন প্রাইস ছিল হচ্ছে $4 তখন কোয়ান্টিটি অফ ডিমান্ড ছিল হচ্ছে 100, এবং যখন প্রাইস হয়েছে $5 তখন কোয়ান্টিটি অফ ডিমান্ড হয়েছে 80। মানে কি, আমরা পার্সেন্টেজ মেথডে, মিড পয়েন্ট মেথডে যখন পার্সেন্টেজ চেঞ্জটা বের করবো তখন দেখবো প্রাইস চেঞ্জ হচ্ছে কত, 22%, আর আমাদের কোয়ান্টিটি চেঞ্জ হয়েছে, কোয়ান্টিটি অফ ডিমান্ডও চেঞ্জ হয়েছে 22%। অর্থাৎ প্রাইস যে হারে চেঞ্জ হয়েছে কোয়ান্টিটি অফ ডিমান্ডও সেই হারে চেঞ্জ হয়েছে। সুতরাং দুইটা যেহেতু সেম হারে চেঞ্জ হয়েছে এবং আমাদের ফর্মুলা অনুযায়ী ওপরে যেহেতু হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন কোয়ান্টিটি অফ ডিমান্ড এবং ডিভাইডেড বাই ছিল হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন প্রাইস, সো দুটা ইকুয়াল হওয়ার কারণে আমাদের ইলাস্টিসিটি ইকুয়ালস টু আসছে 1, এবং এই জন্য আমরা বলছি প্রদত্ত গুডের ক্ষেত্রে ডিমান্ডটা হবে হচ্ছে ইউনিট ইলাস্টিক ডিমান্ড, এবং এই ক্ষেত্রে ডিমান্ড কার্ভটা হবে একটু ফ্ল্যাটার। আগের বি নংয়ের যে ডিমান্ড কার্ভটা আছে সেটার সাথে এটা কম্পেয়ার করলে আমরা বলতে পারি আমাদের ইলাস্টিক ডিমান্ডের ক্ষেত্রে ডিমান্ড কার্ভটা হবে একটু ফ্ল্যাটার। এখন যখন আমরা ইলাস্টিক ডিমান্ড নিয়ে কথা বলবো তখন আমাদের ডিমান্ড কার্ভ আরও বেশি ফ্ল্যাটার হবে, আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা একটা গুডের ডিমান্ডকে তখনই ইলাস্টিক ডিমান্ড বলতে পারবো যখন এর ইলাস্টিসিটির মানটা আসবে হচ্ছে 1-এর থেকে বেশি, গ্রেটার দ্যান 1। আমরা যদি ইলাস্টিসিটির ভ্যালুটা বের করে দেখি তার ভ্যালু এসেছে হচ্ছে 1-এর থেকে বেশি, সুতরাং আমরা বলবো যে এই প্রদত্ত গুডের ক্ষেত্রে ডিমান্ডটা হচ্ছে ইলাস্টিক ডিমান্ড। আমরা আমাদের এই গ্রাফে খেয়াল করলে দেখতে পাবো যখন $4 ছিল প্রাইস তখন কোয়ান্টিটি অফ ডিমান্ড হচ্ছে 100, এবং যখন প্রাইস হচ্ছে $5 তখন কোয়ান্টিটি অফ ডিমান্ড হচ্ছে 50, এবং আমরা পার্সেন্টেজ চেঞ্জটা যদি বের করি মিড পয়েন্ট মেথডে তাহলে দেখতে পাবো আমাদের প্রাইসটা চেঞ্জ হয়েছে কতটুকু, 22%, এবং আমাদের হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড চেঞ্জ হয়েছে কতটুকু, 67%। এর মানে কি? এর মানে হচ্ছে যে আমার প্রাইস কিন্তু মাত্র 22% চেঞ্জ হয়েছে, বাট আমার কোয়ান্টিটি ডিমান্ড কিন্তু অনেক কমে গেছে। মানে কনজিউমার অনেক বেশি রেসপন্স করেছে, যে সামান্য পরিমাণ প্রাইস বাড়ার কারণে কনজিউমার কি করেছে, ডিমান্ড অনেকটা কমিয়ে দিয়েছে। সুতরাং এটা হচ্ছে একটা ইলাস্টিক ডিমান্ড, এবং আমার এই ক্ষেত্রে ডিমান্ড কার্ভটা হচ্ছে কি ফ্ল্যাটার, এবং আমার ইলাস্টিসিটি ভ্যালুটা 1-এর থেকে বেশি আসবে। এখন আমরা যদি পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ডের কথা বলি, আমরা প্রথমে দেখেছি পারফেক্টলি ইনইলাস্টিক, এখন আমরা দেখছি পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড। পারফেক্টলি ইনইলাস্টিক যখন আমরা দেখেছি তখন দেখেছি সেটা ছিল একটা ভার্টিক্যাল ডিমান্ড কার্ভ, আর এখন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা হরাইজন্টাল ডিমান্ড কার্ভ। সো পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড, আমরা একটা গুডের ডিমান্ডকে কখন পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড বলবো, যখন ইলাস্টিসিটি ইকুয়ালস টু ইনফিনিটি আসবে। আমরা ইলাস্টিসিটি ইকুয়ালস টু যদি ইনফিনিটি পাই তখন আমরা বলবো যে প্রদত্ত গুডের ডিমান্ডটা হচ্ছে পারফেক্টলি ইনইলাস্টিক। এখন পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড, সো পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড বলতে কি বোঝাচ্ছে, যে আমার প্রাইস হচ্ছে গিয়ে 4 মানে হচ্ছে এক্স্যাক্টলি যখন ওই গুডের প্রাইসটা $4 হবে তখন হচ্ছে কনজিউমার যে কোনো একটা কোয়ান্টিটি কিনবে। বাট যদি এর থেকে বেশি বাড়ে, $4 থেকে যদি $1ও বেশি বেড়ে যায় তাহলে কোয়ান্টিটি অফ ডিমান্ড হবে কি 0। কনজিউমার ডিমান্ডই থাকবে না ওই গুডের প্রতি যদি সামান্য পরিমাণেও প্রাইসটা বেড়ে যায়। এই জন্য এটাকে বলা হচ্ছে কি পারফেক্টলি ইলাস্টিক ডিমান্ড।